বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কত বড় পথের কাঁটা যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান এই মোহাম্মদ ইউনূসের, তা হয়তো যত সময় যাচ্ছে ততই বুঝতে পারবো। প্রথমে নাটক, পদত্যাগের নাটক। ওয়াকারুজ্জামান সেই যে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে করতেই হবে নির্বাচন, তারপর আজ আরো একটা মাস্টার প্ল্যান এই ইউনূসের, ফাঁস করবো তার পর্দা। তো নজর রাখুন জিরো আওয়ারে, আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে। মিরাকেল ঘটাতে চাইছে ইউনূস সিন্ডিকেট? হ্যাঁ, এই প্রশ্ন বড় প্রশ্ন, কারণ আরো বড় প্রশ্নের জায়গা সেনা প্রধানকে সরানোর ষড়যন্ত্র চূড়ান্ত। ঘরে বাইরে ষড়যন্ত্রের জাল ইউনূসের। ইউনূস সিন্ডিকেটের ষড়যন্ত্রী স্পেশাল 11 কারা? 3রা জুন থেকে কার্যকর করা হবে ইউনূসের ষড়যন্ত্র। বন্দরে কি ফের ভিড়বে পুরো দেশের অস্ত্রবাহী জাহাজ? ফাঁস ইউনূসের মাস্টার প্ল্যান। প্রধান বিচারপতির সই জাল করে কি ক্ষমতা ইউনূস? সেনা প্রকাশিত তথ্যে ফাঁস ইউনূসের জালিয়াতি। ইউনূসকে পাল্টা প্রত্যাঘাত সেনার। একে একে বিস্তারিত ব্যাখ্যায় যাব। অত্যন্ত তাৎপর্য রাখবে আজ, কারণ এই স্পেশাল 11 যারা এই মুহূর্তে প্রস্তুত, এখন ঘরে এবং বাইরে চাপ কোন জায়গা থেকে আসবে বা পাল্টা দেবে তার একটা প্ল্যান বা ছক, সেটা কি হতে পারে তা নিয়ে মূলত যাবো আজকে আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে। সত্যজিৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্পেশাল 11। প্রথমে নাটক দেখেছি আমরা, এবং এবার আরো একটা ছক যেটা আমরা আজ ফাঁস করব। কি সেই ছক সত্যজিৎ? একদমই, তুমি দেখবে মনিময় যে শুক্রবার দিন, শেষ শুক্রবার, আজকে সোমবার, সপ্তাহের শুরু, শেষ শুক্রবার দিন অনেক মাথা ভারী এই বক্তব্য রেখেছিলেন, বলেছিলেন যে ইউনূস একদম তিনি চাপে তাপে তিনি এবার দেশত্যাগী হবেন, তিনি ছেড়ে দেবেন, তিনি তার পোস্ট থেকে সরে দাঁড়াবেন। কিন্তু আমরা বলেছিলাম জিরো আওয়ারে যে এটা একটা বিশুদ্ধ নাটক, এবং আমরা বলেছিলাম যে এই নাটকের মূল প্রতিপাদ্য, মূল চরিত্রই হলেন মোহাম্মদ ইউনূস। আমরা বলেছিলাম আজকে 72 ঘন্টা যেতে না যেতে সেই ছবিটা ক্রমশ প্রকট হচ্ছে যে মোহাম্মদ ইউনূস একটা সুন্দর নাটক তিনি মঞ্চস্থ করেছেন। এবার যে বিষয়টা আসছে সেটা আরও ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর হলো যে নাটকে নিজেকে বাঁচিয়ে তো তিনি নিয়েছেন, তার পরবর্তী গেম প্ল্যানটাকে। কিন্তু ইউনূস হচ্ছেন এমন একজন ক্যারেক্টার বলে অনেকে মনে করছেন, যিনি হাসতে হাসতে অনেক কাজ করে ফেলতে পারেন। সেই মোহাম্মদ ইউনূস যেটা প্ল্যানিং করছেন যে তার একমাত্র পথের কাঁটা সেদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ছাড়া এমন কোনো ব্যক্তি নেই যিনি বারে বারে বলছেন যে আমাদের নির্বাচন প্রয়োজন। তাহলে ওয়াকারুজ্জামানকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় তাহলে মোহাম্মদ ইউনূসকে আর কে ঠেকায়? যে কারণে মোহাম্মদ ইউনূস একটা স্পেশাল 11 টিম তৈরি করেছেন। আমরা দেখাবো সেই টিমে কারা কারা আছেন, এবং আমরা এই ছবিটাও আনবো যে নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূস যেন তেন প্রকারেও তিনি এই সেনাপ্রধানকে সরানোর যে পরিকল্পনা করেছেন, সেই স্পেশাল 11-এর যে টিম তিনি তৈরি করেছেন, সেই টিমে কারা কারা আছেন সেই তথ্য আমরা বিস্তারিতভাবে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনায় আসছি। এবং একই সঙ্গে মোহাম্মদ ইউনূস এই যে প্ল্যানিংটা করেছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে, এই প্ল্যানিংটা বোধহয় সেনা জেনে ফেলেছে। যে কারণে ঢাকার রাস্তায় আজকে সকাল থেকে আমাদের কাছে ফোন আসছে, বাংলাদেশ থেকে প্রচুর ফোন আসছে যে ঢাকার রাস্তায় দফায় দফায় সেনা টহল বাড়ছে, এবং এটা কোথাও বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে ক্ষমতার যিনি থাকুন তার প্রতিপত্তি নেই, প্রতিপত্তি সেনার হাতেই আছে। যে কারণে সেনাই শেষ কথা বলবে, যে কারণে সকাল থেকে ঢাকার রাস্তায় সেনা টহল বাড়ছে ক্রমশ বলে আমাদের একাধিক সোর্স এই জিরো আওয়ারের আগেই কনফার্ম করেছে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, ইউনূসের গেম প্ল্যানটা কি, ইউনূসের মাস্টার প্ল্যানটা কী ছিল বা এখনও রয়েছে, যেটা আমরা ফাঁস করছি, সেটা হলো মোহাম্মদ ইউনূস তিনি কখনোই স্বেচ্ছায় এই চেয়ারটি ছাড়বেন না, কোনোভাবে ছাড়বেন না। আমরা বলছি মিলিয়ে নিন, কোনোভাবে তিনি চেয়ারটি ছাড়বেন না। পরিবর্তে আরও পাকাপোক্তভাবে তিনি বাংলাদেশের আসনে বসতে চাইছেন। যে কারণে তিনি প্রথম বিষয়, তার প্রথম শত্রু বাংলাদেশের বুকে, ভারতবর্ষ প্রথম শত্রু নয় মোহাম্মদ ইউনূসের, তিনি মনে করেন না। তার প্রথম এবং প্রধান শত্রু হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি গণতন্ত্রের কথা বলছেন। তাকে সরিয়ে দাও। সরানোর পদ্ধতি কি? তাকে নিকেশ করো বা তাকে সরিয়ে দাও, অথবা তাকে আন্তর্জাতিক দুনিয়ার কাছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত করে দাও। এই জন্য তিনি স্পেশাল 11 টিমটা ফর্ম করেছেন। সেই টিমটা কারা কারা আছেন সেটাও আমরা বিস্তারিত দেখিয়ে ওটারও বিস্তারিত তথ্য আমরা দর্শকদের এক্ষুনি জানাচ্ছি। এবং একই সঙ্গে মোহাম্মদ ইউনূস যারা করছেন, তিনি
অদ্ভুত অদ্ভুত আবদার করছেন। তিনি দুর্নীতির একেবারে বড় নৌকো চেপে বসেছেন, যে কারণে তিনি যিনি বাংলাদেশের ব্যাংকের, রিজার্ভ ব্যাংকের সেখানকার গভর্নর আছেন, তিনি তার কাছে প্রায় 15,000 কোটি টাকা ঋণ চেয়েছেন তার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ যে সমস্ত তার সেক্টরসগুলো আছে। এবং তিনি এই যে টাকাটা চেয়েছেন, এটা বাংলাদেশের মূল বাজেটের প্রায় অর্ধেক। কি চেয়েছেন আমরা সিএন বলছি না, বলছেন সেখানকার একাধিক যে ভেটারেন জার্নালিস্ট, তারা বলছেন। কি বলছেন সেখানকার ভেটারেন জার্নালিস্ট, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। শুনুন। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 4,000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। স্টারলিংক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার, এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? নোবেল প্রাইজ পাইল। ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিছে তার কিন্তু দারিদ্রতা বিমোচন হয়নি, তার ঘরবাড়ি, ছাগল ভাড়া সব বিক্রি। তুমি শুনলে যে তুমি শুনলে যে যারা গ্রামীণ ব্যাংকের লোন নিয়েছে, বাংলাদেশের দরিদ্র মানুষ, তারা ভিটে মাটি ছাড়া হয়ে গেছে, তাদের অর্থনীতির উন্নয়ন ঘটেনি। মোহাম্মদ ইউনূস একদম সেই সুদ ব্যবসায়ীর মতো বাংলাদেশ বা বাংলাদেশের অর্থনীতিকে একদম শুষে নিংড়ে শেষ করে দিচ্ছেন বলে একটা বড় অংশ মনে করছেন। এবং সেই বক্তব্য আমরা সামনে রাখলাম। একই সঙ্গে মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে বিস্ফোরক তথ্য আমরা জানাবো দর্শকদের, সেটা আরও বিস্ফোরক, কারণ ক্ষমতায় আসতে এটা একটা প্ল্যান ছিল যে তিনি ক্ষমতায় বসবেন এবং ক্ষমতায় আসবেন এবং ক্ষমতাকে ধরে রাখবেন। কিভাবে সেই প্ল্যানিংটা কীভাবে হচ্ছে তুমি দেখো। যে মোহাম্মদ ইউনূস তিনি 8ই অগস্ট তিনি শপথ নিয়েছিলেন। প্রথম বিষয়, মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে বলি, তিনি এবং তার সপার্ষদ সিন্ডিকেটের যারা এখন লাফিয়ে বেড়াচ্ছেন, তারা এই 8ই অগস্ট শপথ একে একে নিয়েছিলেন। বাংলাদেশের সংবিধান বলছে যে সেদেশে কোনো অন্তর্বর্তী সরকারের কোনো যে বিধিসম্মত যে সিস্টেম, সেটা কিন্তু নেই। ফলে একটা সেখানে বিষয় আছে সংবিধানের 106 আর্টিকেল অনুসারে, যদি বিচার ব্যবস্থা মনে করে তাহলে একটা তারা টেম্পোরারি সিস্টেম তৈরি করতে পারে। এই 106 আর্টিকেলটাকে মোহাম্মদ ইউনূস হাতিয়ার করেছিলেন ওই সময় অগস্ট মাসে, যখন হাসিনাকে কার্যত দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ইউনূস সিন্ডিকেট দেশে প্রবেশ করছে এবং তার পুরো বিদেশি যে সিন্ডিকেটটা প্রবেশ করছে ধীরে ধীরে। তার আগের কথা আমরা বলছি। এবং সেই সময় এসে মোহাম্মদ ইউনূস করলেন কি, 106 আর্টিকেলটার অনুসারে তিনি বললেন যে তৎকালীন যিনি সেদেশের প্রধান বিচারপতি, আমরা নাম বলছি, ওবায়দুল হাসান এবং অন্য বিচারপতি আতাউর রহমান, এবং এদের সঙ্গে যে 7 সদস্যের যে স্পেশাল বেঞ্চ, তারা যে নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকায় মোহাম্মদ ইউনূস দেশের ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন। খুব ভালো কথা, তিনি হতেই পারেন। যখন সে দেশের প্রধান বিচারপতি স্বাক্ষর করে দিয়েছেন, তাকে ঠেকায় কে? কিন্তু সত্যি কি তাই? কারণ আমরা বলেছিলাম যে ওয়াকারুজ্জামান এমন কোনো তথ্য এই সুদ ব্যবসায়ী মোহাম্মদ ইউনূস সম্পর্কে জেনে ফেলেছেন, যার জন্য এত উভয়ের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছে এবং কার্যত প্রাণঘাতী হতে পারে এমন আশঙ্কা বিভিন্ন অংশ করছে। কি জেনে ফেলেছেন? আমরা সেই ছবি দেখাবো যে যখন মোহাম্মদ ইউনূস বলছেন যে তাকে ওবায়দুল হাসান তৎকালীন প্রধান বিচারপতি স্বাক্ষর করে দিয়েছেন, যখন অন্য বিচারপতিরা তাকে সম্মতি দিয়েছেন, বাংলাদেশ সেনার তরফে, আমরা করছি না, সিএন করছে না, বাংলাদেশ সেনা যে নির্দিষ্টভাবে তালিকা প্রকাশ করেছে, একদম আমরা মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে এই তালিকাটি হলো 5ই অগস্ট এবং ওই দিন এবং পরের দিন যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন প্রাণ বাঁচানোর জন্য, তাদের একটা লিস্ট বাংলাদেশ সেনা প্রকাশ করেছে। অর্থাৎ ধরে নিতে হবে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রকাশ করেছেন। এবং এখানে যেটা ছবি উঠে আসছে, এই ছবিতে দেখা যাচ্ছে যে ওবায়দুল হাসান এবং আতাউর রহমান, এই বিচারপতিদ্বয় এবং বাকি বিচারপতিরা সেই সময় ঢাকার সেনানিবাসের নিরাপদ আশ্রয়ে ছিলেন। তাহলে প্রশ্ন উঠছে যে মাননীয় মোহাম্মদ ইউনূস, আপনি কাদের স্বাক্ষর করা নির্দেশিকার ভিত্তিতে আপনি সে দেশের ক্ষমতায় এসছেন এবং বসে আপনি একের পর এক রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন বলে ওয়াকারুজ্জামান মনে করছেন? তাহলে যে অপ্রীতিকর প্রশ্নটা আমরা প্রথম তুলছি মোহাম্মদ ইউনূস সম্পর্কে, যে আপনি কি সই জাল করে, যেমনভাবে ক্লিন্টন ফাউন্ডেশনের অনেক নয় সামনে আসছে ধীরে ধীরে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের বুকে আপনি সই জাল করে, স্বাক্ষর জাল করে আপনি ক্ষমতায় বসে আছেন? এই প্রশ্ন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি উত্তর দেবেন, আপনার যারা সচিব আছেন বা আপনাদের যারা বিভিন্ন অংশের লোকজন, তারা উত্তর দেবেন এবং নির্দিষ্টভাবে
মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং বাকিদের স্বাক্ষর নকল করে আপনি এবং আপনার যারা সিন্ডিকেটের মেম্বার সার্জিস আলম থেকে শুরু করে মেহফুজ আলম থেকে শুরু করে যারাই রয়েছে তারা বসে আছেন গদিতে একটা নকল মিথ্যে একটা ডিস্টর্ট করা সইয়ের ওপরে। ফলে আপনাদের এই যে সরকার অন্তর্বর্তী সরকার সেটা নিয়ে পক্ষান্তরে সেনাপ্রধান প্রশ্ন তুলেছেন যে আপনি অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে বসে আছেন, কারণ যে নির্দেশিকা আবারও বলছি বাংলাদেশের সংবিধানে নির্দিষ্টভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ব্যবস্থা বিধি ব্যবস্থা নেই, সিস্টেমটাই নেই। ফলে এখানে 106 আর্টিকেলে বলা হয়েছে যে বিচার ব্যবস্থা চাইলে করতে পারে। ফলে বিচার ব্যবস্থার সই মাননীয় বিচারপতিদের সই বা স্বাক্ষর নকল করে মাননীয় মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের গদি আঁকড়ে বসে আছেন এবং নাটক করছেন তিনি ছাড়বেন। পরিবর্তে যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে একটা টিম তৈরি করেছেন মোহাম্মদ ইউনূস, খুব পাকাপোক্ত খিলাড়ি মোহাম্মদ ইউনূস বিদেশে নানাভাবে টাকা পয়সা এদিক ওদিক করে তিনি বাংলাদেশে উপস্থিত হয়েছেন। কী আছে টিমটার মধ্যে? টিমটা প্রথম আমরা দেখাবো যে তার স্পেশাল 11 টিম, যে টিমটাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওয়াকারুজ্জামানকে বিদেশের মাটিতে সেখানে ভাবমূর্তি কালিমালিপ্ত করে দেশের মাটিতে নিকেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। মূল দায়িত্বে রয়েছেন মার্কিন নাগরিক খলিলুর রহমান, যাকে ইউনূস নিয়ে এসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, যাকে আমেরিকা সবাই চেনে রাজার রহমান নামে। একই সঙ্গে এই লিস্টে কারা আছে আমরা নাম বলছি, লামিয়া মুরাহিদ, আসিফ নজরুল রয়েছেন, শফিকুল আলম রয়েছেন, সৈয়দ রিজওয়ান হাসান রয়েছেন, লুৎকে সিদ্দিকি রয়েছেন। লুৎকে সিদ্দিকি আবার সুইস নাগরিক। ফলে এই যে স্পেশাল 11 টিমটা, এই টিমটার সবাই হলো বিদেশি নাগরিক। তাদের সবাইকে এই টিমটাকে মোহাম্মদ ইউনূস জোগাড় করেছেন তার সারা বিশ্বে সারা বছর ধরে তার যে আন্তর্জাতিক মানি এদিক ওদিক করেন তিনি বলে একটা বড় অংশের অভিযোগ তার সম্পর্কে রয়েছে। তার বিজনেস পার্টনার, তার আন্তর্জাতিক বিজনেস পার্টনার হচ্ছে এই টিমের এই 11। তাদেরকে বাংলাদেশে নিয়ে এসছেন বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে সেখানকার বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোকে বিদেশে তুলে দেবেন এবং সেখানে পাকিস্তানের প্রভাবকে বাড়াবেন। এ বিষয়ে আমরা বলছি না, বাংলাদেশের সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তব্যরত অত্যন্ত অভিজ্ঞ অফিসার কি বলছেন দর্শকদের শুনুন। আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। ষড়যন্ত্রকারী এই সরকারে অনুপ্রবেশ করছে, অনুপ্রবেশ করে কিছু উপদেষ্টা এবং এদের মধ্যে আবার বিদেশ থেকে আমদানি করা হয়েছে, যারা 30 বছর এই দেশে ছিল না, 20 বছর এই দেশে ছিল না, তারা এসে সরকার পরিচালনা করছে। মানে এমন যে 18 কোটি লোকের মধ্যে আর কোনো লোক ছিল না। অর্থাৎ মনিমত উনি আমরা বলছি না, কিন্তু উনি বলছেন, অর্থাৎ সচিবালয়ের আধিকারিক বলছেন যে 18 কোটি মানুষের মধ্যে একটা মানুষ ছিল না যাকে মোহাম্মদ ইউনূস খুঁজে পান দেশ চালানোর জন্য। তিনি 11টা কালপ্রিটকে ধরে নিয়ে এসছেন বিদেশের বিভিন্ন কেসে অভিযুক্ত 11টাই কালপ্রিট, এবং তাদেরকে দিয়ে তিনি এই দেশটাকে চালাচ্ছেন। বাংলাদেশের মানুষকে শুষে নিংড়ে শেষ করে দেবেন আগামী কয়েক মাসের মধ্যে। সই জাল করে ক্ষমতায় এসছেন গ্রামীণ ব্যাংকের এই হোতা মোহাম্মদ সুদ ব্যবসায়ী ইউনূস। এবং সবথেকে বড় কথা, আর একটা গেম প্ল্যান রেডি হয়েছে, সেটা আমরা এই প্রোগ্রাম থেকে জানাচ্ছি দর্শকদের জন্য, যে মোহাম্মদ ইউনূস তিনি সরবেন না। কোনো নাটক একের পর এক আসবে, প্রয়োজনে তিনি একের পর এক লোককে খতম করে দিতে পারেন অন্যভাবে। তিনি একটা টিম বানিয়েছেন, মন্ত্রিসভার টিম, আমরা ছবিতে রাখবো তার ভবিষ্যৎ ক্যাবিনেটে কারা থাকছেন আমরা উল্লেখ করছি। যে নবনির্বাচিত সরকার হবে সেই সরকারের মাথায়, অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু যিনি বর্তমানে রাষ্ট্রপতি আছেন তাকে সরিয়ে দেওয়া হবে, এবং যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন না। হিসেব সমীকরণ অঙ্ক তাই বলছে। পরিবর্তে মোহাম্মদ ইউনূস হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, আর 2-1 মাস বা 3 মাসের মধ্যেই সেই প্ল্যানিং তিনি করছেন। একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে সেখানকার প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম এসছে, তাকে দলে টানা হচ্ছে। তার সঙ্গে আবার উপপ্রধানমন্ত্রী করে দেওয়া হবে জামাতের জঙ্গি শফিকুর রহমানকে। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান হলো, তার ক্ষমতা বেঁধে দেওয়া হবে জামাত জঙ্গি শফিকুরের হাতে, এবং একই সঙ্গে বদিউল আলমকে করা হবে উপরাষ্ট্রপতি। এটা আরেকটা জঙ্গি সংগঠন থেকে এসছে। ফলে এই যে একটা জঙ্গি ভিত্তিক সরকার করে মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রভাবকে বাড়িয়ে রাখবে দেশের মধ্যে, মানুষকে ঘর থেকে বেরোতে দেবে না, এবং যারা চাকরি বাকরি করেন সেখানে তারা বাড়ির থেকে বেরোতে পারবেন না। এই সুযোগে তিনি যেটা করবেন, দেশটাকে খোলা বেচতে শুরু করবেন। তার যে কমিটমেন্ট রয়েছে বিদেশি, তার যে কাউন্টার পার্ট, তার বিজনেস পার্টনারদের কাছে, যে কারণে আমরা বলছি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবো। 3রা জানুয়ারি থেকে বাংলাদেশে 10 দিনের জন্য ঈদের ছুটি শুরু হবে। 3টে সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূস কার্যকর করবেন। প্রথম ইউনূস হলো
রাখাইন করিডোর তিনি হস্তান্তর করবেন বিদেশি শক্তির হাতে। আমরা ম্যাপ আকারে ছবিটা দেখাতে শুরু করব। এবং দ্বিতীয়ত তিনি যেটা করতে চাইছেন সেটা হলো চট্টগ্রাম বন্দরকে হস্তান্তর করবেন, কারণ ছুটির সময়। এবং তৃতীয়ত যেটা গুরুত্বপূর্ণ, কোনো একটা আগাম গোয়েন্দা রিপোর্ট আসছে যে কোনো একটা বিদেশি জাহাজ, বিদেশি শক্তির জাহাজ, বড় রাষ্ট্রশক্তি অস্ত্র বোঝাই করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আবার আসতে চলেছে ৩রা জুন থেকে পরবর্তী 10 দিনের মধ্যে, যাতে রাখাইন করিডোরে প্রচুর অস্ত্র দেওয়া যায় ওই অঞ্চল, ওই রিজিয়নকে উত্তপ্ত করার জন্য। কারণ ইতিমধ্যে আমাদের খবরের শিলমোহর, রাখাইন করিডোর সংলগ্ন অংশ থেকে 20,000 সামরিক ইউনিফর্ম উদ্ধার করেছে বাংলাদেশের পুলিশ এবং সেখানকার সেনাবাহিনী। সেই তথ্য আমরা জানতে পেরেছি। ফলে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশকে বিক্রি করার জন্য পাকাপোক্ত বন্দোবস্ত করেছেন নাটুকে ইউনুস বলে একটা বড় অংশ মনে করছেন। অর্থাৎ লক্ষ্য খুব স্থির, অপারেশন ওয়াকারুজ্জামান, আর সেই লক্ষ্যেই মুহূর্তে মোহাম্মদ ইউনুস। 11 ষড়যন্ত্রী কারা ইউনুস সিন্ডিকেটের, সেটা নিয়ে বিশদে ব্যাখ্যা আরও একটুখানি সত্যজিৎ এই বিষয়ে জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি, এই মুহূর্তে রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রাজাগোপাল দার সঙ্গে থাকুন। ইতিমধ্যেই যে আলোচনা চালাচ্ছি আমরা, তাতে ইউনুসের আরও এক মাস্টার প্ল্যান, তা হলো ফাঁস। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের চিফ রিপোর্টার রয়েছে, আমি সরাসরি সত্যজিতের কাছে আসবো। সত্যজিৎ, তোমার প্রশ্ন রাজাগোপাল। রাজাগোপাল, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মোহাম্মদ ইউনুস গত 2 দিন ধরে যে নাটকটি করলেন সেটি এখন সবাই জেনে গেছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। তিনি ক্ষমতায় থাকতে চাইছেন এবং তিনি সে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জন্য সব রকম চেষ্টা করবেন। যে প্রশ্ন আপনাকে করবো, যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং বাকিদের তিনি সই জাল করেছেন বলে অভিযোগ উঠছে, সেনা দপ্তর থেকে সেই ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে। তাহলে যদি মোহাম্মদ ইউনুস এবং তার সিন্ডিকেট সই জাল করে নির্দেশিকা তৈরি করেন, সেটা কতটা গুরুতর অপরাধ এবং তাদেরকে আর একদিনও ক্ষমতা থাকার অধিকার আছে? এটা একটু প্রশ্ন যে বাংলাদেশে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা ন্যায় নীতি কোনোটারই ধার দেয় না, সংবিধানে তো ধার ধারেই না। এখন তাদেরকে সবক একমাত্র আর্মি শেখাতে পারে। মানুষ সেভাবে মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে, তারা সেরকমভাবে গণতান্ত্রিক অধিকারকে রক্ষার জন্য পথে নামেনি। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পূর্ণটাই নির্ভর করছে অনেকটাই আর্মির ওপরে। আর্মি কি করে এখন? আর্মি তো বলে দিয়েছিল যে ডিসেম্বরে নির্বাচন করতে হবে। হ্যাঁ, এখন উপদেষ্টা মণ্ডলী বলছে যে না, নেক্সট বছরে জুনে করতে হবে। আর্মির সঙ্গে সরাসরি তো সংঘাত এসে গেছে। এখন আপনারা যেটা দেখাচ্ছেন যে একটা ডকুমেন্ট উনি ভুয়ো করেছেন, সই জাল করেছে, এটা যদি আর্মি প্রকাশ করে থাকে, স্বাভাবিকভাবেই আর্মির দায়িত্ব হচ্ছে যে একে একদম সরিয়ে দেওয়া। হ্যাঁ, যেটা অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান আমরা বলি, পৃথিবীর সব দেশেই আর্মি যখনই অভ্যুত্থান করেছে তখন দেখা গেছে সিভিল যে প্রশাসনটা আছে তারা কাজ করতে পারছে। এরা ইলেক্টেড হয়ে আসেনি, অথচ নিজেদের ক্ষমতা, নিজেদের ডিউরেশন, হ্যাঁ, ক্ষমতার যে সময়টা ক্রমশ নিজেরাই বাড়িয়ে চলেছে। এবং এরা মানুষের যে সমস্ত চাহিদা, যে সমস্ত প্রয়োজন, সেগুলো কোনোটাই মেটাতে পারে। আপনি অভ্যুত্থানের কথা বলছেন, অভ্যুত্থান খুব ইম্পর্টেন্ট। এই কারণেই বলছি যে আজকে সকাল থেকে বাংলাদেশে আমরা খবর পাচ্ছি যে ঢাকার রাস্তায় বাংলাদেশ জুড়ে সেনার সংখ্যা ক্রমশ বাড়ছে। তাহলে মানুষের সাইকোলজিতে, মানুষের মনের মধ্যে এই ধারণাটা আর্মি বা ওয়াকারুজ্জামান দিতে চাইছেন যে আলটিমেট ক্ষমতা রয়েছে সেনার হাতেই, এবং সেনাই হয়তো পরবর্তী সময়ে ক্ষমতা হাতে নেবে যতক্ষণ না পরবর্তী সাধারণ নির্বাচন হচ্ছে। এবং আরও একটি বড় গেম প্ল্যান ইউনুসের, 3রা জুন থেকে সেখানে 10 দিনের ছুটি পড়বে বাংলাদেশে, এবং এই ছুটির আবহে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: রাখাইন করিডোরকে হস্তান্তর, চট্টগ্রাম বন্দরকে হস্তান্তর করবেন তিনি বিদেশি শক্তির হাতে, এবং একই সঙ্গে বিদেশি অস্ত্র বোঝাই জাহাজ তিনি প্রবেশ করাবেন চট্টগ্রাম পোর্টে। এবং সেখানে এই কারণে তিনি এই মুহূর্তে বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছেন যাতে শুল্ক দপ্তরের আধিকারিকরা সেই তথ্য জানতে না পারেন। এই ভয়ঙ্কর প্ল্যানিং ইউনুসের কতটা ক্ষতি করবে পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশের? হ্যাঁ, দেখুন, মানে যদি রাখাইন করিডোর, কেউ কেউ অস্বীকার করছে, রাখাইন করিডোর চট্টগ্রাম থেকে যদি করিডোর করা হয় তাহলে আমেরিকা বাংলাদেশে একটা শক্তি প্রদর্শনের জায়গা তৈরি হবে। সেটা খুব ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে, কেননা চীন মিয়ানমারের যে মিলিটারি জনতা আছে তার উপরে একটা কব্জা করে বসে আছে। চীন কিন্তু এই জিনিসটাকে ভালো চোখে দেখবে, এবং তার ফলে যেটা হওয়ার সম্ভাবনা আছে যে চীনের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক তৈরি হচ্ছিল সেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আমেরিকা যেই মুহূর্তে দেখো, সেন্ট মার্টিন কিন্তু ফাঁসিটা দেননি আমেরিকাকে, কেননা উনি বুঝেছিলেন যে বাংলাদেশ যেন কোনোদিন এই বৃহৎ শক্তির একটা কিরণকে পরিণত না হয়। অনেক ভেবেচিন্তেই করেছেন, এবং আর্মিও এই কথাটা বলেছেন। আর্মিও কিন্তু অত্যন্ত অসন্তুষ্ট এই ধরনের
জাতীয় সুরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর্মিকে একেবারে বা নজরে আর্মিকে লুপের মধ্যে না রেখে আর্মিকে না জানিয়ে। সুতরাং একটা কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, চীনের সঙ্গে সম্পর্কটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে যদি সত্যি রাখাইন করিডোর তৈরি হয় এবং সেটা যদি দিয়ে দেয়, এবং চীন তখন স্বাভাবিকভাবেই ভাববে যে ভারতের সঙ্গে সম্পর্কটা তৈরি করা যায় কিনা। সেটা ভারত কতটা প্রস্তুত আছে সে ব্যাপারে এখনো বোঝা যাচ্ছে না, তবে এইটুকুন ক্লিয়ার যে যে ধরনের বেঁচে থাকার জন্য প্রচন্ড রিস্ক নিচ্ছেন ইউনুস। উনি প্রথমে তো ইলন মাস্কের ব্যবসায়িক এটাকে ঢুকিয়ে দিলেন, তার যে স্টারলিংকের ব্যবসা সেটাকে উনি পারমিশন দিলেন, এবং তারপরে একেবারে দেখা গেল আমেরিকা প্রশাসনের একটা বড় অংশকে নিজের কবজার মধ্যে আনতে পেরেছে। এবং আমরা অনেকেই ভেবেছিলাম যেভাবে দিওয়ালির সময় ট্রাম্প এবং তুলসী গ্যাবার্ট যেভাবে বিবৃতি দিচ্ছিল, হয়তো বাংলাদেশের প্রতি ট্রাম্প হয়তো কোনো একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেবে, কিন্তু পুরোটা। রাজাগৌরব, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আসছে, যে তথ্য আমরা ছবি সহকারে দেখাচ্ছি যে মোহাম্মদ ইউনুস, আপনি বলছিলেন যে মোহাম্মদ ইউনুস বাঁচার চেষ্টা করছেন, ঠিক তাই বিদেশি শক্তির পরামর্শে তিনি যে নবনির্বাচিত ক্যাবিনেট তৈরি করতে চলেছেন, যেটা আমরা আজকে জানাচ্ছি দর্শকদের, আগামী দিন আপনারা দেখে নেবেন, তাতে শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি সরিয়ে দেবেন তিনি, গেম প্ল্যান রেডি আছে। ওয়াকারুজ্জামানকে বোধহয় কোনোভাবে সরিয়ে দেওয়া হবে, নিকেশ করা হতে পারে, সেই প্ল্যানিং রেডি করা হচ্ছে। স্পেশাল 11 যে টিম আমরা দেখিয়েছি খলিলুর রহমানের নেতৃত্বে, তারা বাইরে থেকে ভাড়াটে যে স্নাইপার শুটার নিয়ে আসছে, এবং তার পাশাপাশি এই ইউনুস হবেন রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী, তার সঙ্গে জামাত জঙ্গি শফিকুল রহমানকে উপপ্রধানমন্ত্রী এবং অন্য একজনকে করা হবে সেখানকার উপরাষ্ট্রপতি। এটা করে এই যে ইউনুসের যে নেতৃত্বাধীন যে সরকারটা চলবে, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ, দেখুন, যে ধরনের পরিকল্পনা উনি করেছেন সেটা যদি কার্যকরী হয়, যেটা আপনারা বলছেন, তাহলে তো নিঃসন্দেহে ওনার যদি এই ধরনের কন্ট্রোল থাকে, তাহলে সেটা তো ভারতের ভারত বিদ্বেষিতাই হবে তার একমাত্র কাজ। এবং আমেরিকা যদি সাহায্য নিয়ে করতে চায়, তাহলে আমেরিকা কতটা সেই প্ল্যানে রাজি হবে কিন্তু সন্দেহ আছে। এটা ঠিক আছে, এবং আপনি সরাবেন কি করে? রাষ্ট্রপতিকে সরাতে গেলে আপনি ওইভাবে সরাতে পারবেন? সে তো এতদিন তো কাজ করে গেল, পদত্যাগ করলো না। এখন রাষ্ট্রপতি যদি কোনো ওয়াকারের সঙ্গে চুক্তি করে কিছু একটা করে, ইউনুসকেই সরিয়ে দেয়, হ্যাঁ, সুতরাং অনেক ইফস এন্ড বাটস আছে, অনেকগুলো ইফ এন্ড বাটস আছে। ঠিক আপনি সঠিক কথা বলছেন রাজাগোপাল বাবু, যে তবে একটা বিষয়ে প্রশ্ন উঠছে, আপনি যে কথা বলছিলেন বা যে বক্তব্য উঠে আসছে, যে প্রায় 85 ছুঁইছি মোহাম্মদ ইউনুসের এত বাঁচার, এত কীভাবে নিজেকে বাঁচাবেন, সেটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যে মোহাম্মদ ইউনুস সম্পর্কে অভিযোগ উঠছে যে তিনি প্রধান বিচারপতির সই বা স্বাক্ষর নকল করে ক্ষমতায় টিকে আছেন, তিনি অনেক কিছুই করতে পারেন, তিনি প্রয়োজনে অনেকের নিকেশও করতে পারেন। এই অভিযোগ, এই আশঙ্কা বিভিন্ন অংশ থেকে করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন বড় অংশ থেকে করা হচ্ছে। একেবারে আজকে সবাই নেই, তাই আমি অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ রাজাগোপাল দাকে, সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই জায়গায় বাংলাদেশের ভেতরের অবস্থা কোন জায়গায় যাবে, সাধারণ মানুষের কি অবস্থা তৈরি হবে, এবং আমাদের ভারতে এক্ষেত্রে দাঁড়িয়ে কি আঁচ আসবে, সমস্তটাই সময়ের অপেক্ষা।